পাপ শব্দটা শুনতে খুব ছোট মনে হয়, তাই না? কিন্তু এর ওজন কতটা ভারী হতে পারে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? মানুষ ভাবে অন্ধকারে কেউ দেখছে না, নির্জনে করা অপরাধগুলো হয়তো মহাকালের গর্ভে হারিয়ে যাবে। কিন্তু না, কিছু জিনিস কখনো হারায় না, সেগুলো ছায়া হয়ে আমাদের পিছু নেয়। ঠিক যখন আপনি ভাববেন আপনি নিরাপদ, তখনই সেই ছায়া আপনার ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি পডকাস্টার মাহি, আর আপনারা শুনছেন মাহির ভূত ডায়েরি। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ইমন। তো তিনি ঠিক যেভাবে আমাদের ইমেল করে পাঠিয়েছেন ঘটনাটি, আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 12 বছর আগে, উত্তরবঙ্গের এক নিভৃত গ্রামে। আরমান সাহেব তখন সদ্য পাশ করা একজন যুবক। গ্রামের পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তখন পরিবারের চরম অশান্তি। তার বড় চাচা ছিলেন একটু লোভী প্রকৃতির মানুষ। এই লোভ থেকেই ঘটনার সূত্রপাত। আরমান সাহেবের মেজ চাচা ছিলেন সহজ সরল মানুষ। একদিন মাঝরাতে মেজ চাচা হঠাৎ নিখোঁজ হয়ে যান। পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু তার কোনো হদিস মিলল না। গ্রাম জুড়ে রটে গেল তিনি হয়তো অভিমানে ঘর ছেড়েছেন। কিন্তু আরমান সাহেবের মনে খটকা ছিল। নিখোঁজ হওয়ার ঠিক 2 দিন আগে বড় চাচার সাথে মেজ চাচার একটা বড় ঝগড়া হয়েছিল। ঠিক 7 দিন পর থেকে আরমানদের বাড়িতে অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করলো। আরমান সাহেব তখন দোতলার কোণের ঘরে থাকতেন। রাত ঠিক দুইটা বাজলেই তিনি শুনতে পেতেন নিচের তলার বারান্দায় কেউ একজন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খস খস শব্দটা সিঁড়ি পর্যন্ত এসে থেমে যেত। আরমান সাহেব যখনই দরজা খুলে দেখতেন বারান্দায় কেউ নেই, শুধু একটা ভ্যাপসা পচা গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। একদিন রাতে আরমান সাহেব সাহস করে সিঁড়ির অন্ধকার কোণায় লুকিয়ে থাকলেন। ঘড়িতে তখন রাত 2:10। হঠাৎ তিনি দেখলেন বড় চাচার ঘরের দরজা খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে। বড় চাচা ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, তিনি যেন ঘোরের মধ্যে হাঁটছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো চাচার পেছনে থাকা ছায়াটা। চাচার নিজের ছায়া তো মেঝের ওপর ছিলই, কিন্তু তার কাঁধের ওপর দিয়ে লম্বা নখের মতো দেখতে অন্য একটি ছায়া ঝুলেছিল। চাচা সোজা গিয়ে দাঁড়ালেন সেই পুরনো কুয়োর পাড়ে, যেটা মেজ চাচা নিখোঁজ হওয়ার পর বড় চাচাই তড়িঘড়ি করে মাটি দিয়ে ভরাট করে দিয়েছিলেন। চাচা সেখানে গিয়ে নিজের মনেই বিড়বিড় করে বলতে শুরু করলেন, আমি নিতে চাইনি রে, তুই কেন আসিস বারবার? আমি তোকে দেইনি, তুই নিজে পড়ে গিয়েছিস। আরমান সাহেব আড়ালে থেকে সব শুনছিলেন। তার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। তার মানে কি মেজ চাচা নিখোঁজ হননি? তাকে কি মেরে ফেলে এই কুয়োতে পুঁতে রাখা হয়েছে? হঠাৎ আরমান সাহেব অনুভব করলেন তার নিজের কাঁধের ওপর কেউ হাত রেখেছে। তিনি চমকে পেছনে ফিরলেন, কিন্তু কেউ নেই। শুধু কানের কাছে খুব স্পষ্ট এক ফিসফিসানি শুনতে পেলেন। ওই গলার স্বরটা আমার মেজ চাচার ছিল না, ওটা ছিল এমন কারোর যে এই দুনিয়ার নয়। সেই রাতে আরমান সাহেব আর ঘরে ফিরতে পারেননি। সকালে তাকে জ্ঞানহীন অবস্থায় কুয়োর পাড় থেকে উদ্ধার করা হয়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বড় চাচার শরীরে এরপর থেকে দেখা দিতে শুরু করলো অদ্ভুত সব কালছিটে দাগ, যেন কেউ তাকে লোহার শিকল দিয়ে
প্রতি রাতে বেঁধে রেখেছে। রাত বাড়ার সাথে সাথে আরমানদের বাড়ির পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠতে লাগলো। বড় চাচার শরীরের সেই রহস্যময় কালচেটে দাগগুলো এখন আর শুধু দাগ নেই, সেগুলো ধীরে ধীরে ক্ষতে পরিণত হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, ডাক্তার আসলেও চাচা গা ঢাকা দেন। তিনি কাউকে নিজের শরীর ছুঁতে দেন না। সারাদিন ঘরের কোনায় অন্ধকারের দিকে তাকিয়ে বসে থাকেন আর বিড়বিড় করেন। বাড়ির লোকজন ভাবল হয়তো মেজ চাচার শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, কিন্তু আরমান জানতেন আসল সত্যটা মাটির অনেক গভীরে চাপা পড়ে আছে। সেই রাতে আরমান ঠিক করলেন তিনি একাই কুয়োর পাড়ে যাবেন। হাতে একটা টর্চ আর মনে অগাধ সাহস নিয়ে যখন তিনি ভরাট করা কুয়োর কাছে পৌঁছালেন, তখন ঘড়িতে রাত 2:30। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। আরমান টর্চ জ্বালাতেই দেখলেন কুয়োর ভরাট করা মাটির ওপর বড় বড় মানুষের পায়ের ছাপ, কিন্তু সেগুলো অদ্ভুত। পায়ের পাতাগুলো পেছনের দিকে ঘোরানো। আরমান লক্ষ্য করলেন মাটির ওপর টাটকা রক্ত লেগে আছে, যেন কেউ কোনো ভারী দেহ এখান দিয়ে টেনে নিয়ে গেছে। তিনি সাহস করে কুয়োর ভরাট করা মাটির ওপর পা দিতেই নিচের মাটিটা হঠাৎ ধসে গেল। আরমান কোনো মতে নিজেকে সামলে নিলেন। ধসে যাওয়া গর্তের ভেতর থেকে এক তীব্র পচা গন্ধ বেরিয়ে এলো, যা সহ্য করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তিনি টর্চ ফেললেন গর্তের ভেতর। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। মাটির মাত্র কয়েক ফুট নিচে একটা হাত বেরিয়ে আছে। সেই হাতে থাকা রূপোর আংটিটা দেখে আরমান নিশ্চিত হলেন ওটা মেজ চাচার হাত। মেজ চাচা সব সময় ওই আংটিটা পরে থাকতেন, কিন্তু ভয়ের বিষয় হলো হাতটা যেন নড়ছে। মাটির নিচ থেকে কেউ যেন উপরে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আরমানের কানে এলো বড় চাচার বিকট চিৎকার। তিনি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলেন। বড় চাচার ঘরে গিয়ে দেখলেন চাচা মেঝের ওপর পড়ে ছটফট করছেন। তার শরীরের সেই ক্ষতগুলো থেকে কালো রঙের এক ধরনের তরল বেরোচ্ছে। বড় চাচা হাত দিয়ে শূন্যে কিছু একটা সরানোর চেষ্টা করছেন আর চিৎকার করে বলছেন, শেফাতাজ। আরমান এই নামটা আগে কখনো শোনেননি। এই নামটা শোনার সাথে সাথে ঘরের জানালাগুলো একা একাই ধড়াস ধড়াস করে আছাড় খেতে শুরু করলো। ঘরের বাল্বটা একবার জ্বলছে, একবার নিভছে। আলোর এই লুকোচুরির মাঝে আরমান দেখলেন বড় চাচার খাটের তলায় একটা কুচকুচে কালো অবয়ব বসে আছে। তার শরীরটা মানুষের মতো হলেও হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। অবয়বটার চোখ নেই, শুধু দুটো গর্ত থেকে আগুনের মতো লাল আভা বেরোচ্ছে। বড় চাচা তখন আরমানের পা জড়িয়ে ধরলেন। তার গলার স্বর বদলে গেছে, যেন একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। তিনি বললেন, আরমান, ও আমাকে নিয়ে যাবে। আমি জমি চেয়েছিলাম, কিন্তু আমার জান চাই। কুয়োটা খোল, ওকে ভেতরে পাঠাতে হবে। আরমান বুঝতে পারলেন না কার কথা বলছেন চাচা। হঠাৎ সেই কালো অবয়বটি খাট থেকে বেরিয়ে এলো। সে ঘরের দেয়াল বেয়ে সিলিংয়ের দিকে উঠে গেল। সিলিং থেকে সে নিস্পৃহ চোখে তাকিয়ে রইল বড় চাচার দিকে। আরমান দেখলেন চাচার শরীরের ক্ষতগুলো থেকে এখন আর রক্ত নয়, বরং ছোট ছোট পোকা বেরিয়ে আসছে। গ্রামের মানুষজন ততক্ষণে বড় চাচার চিৎকার শুনে জড়ো হতে শুরু করেছে।
আরমান বুঝলেন এই রহস্য আর লুকানো সম্ভব নয়। তিনি সবাইকে বললেন কুয়োটা খুঁড়তে। কিন্তু গ্রামের মাতব্বররা যখন কোদাল নিয়ে কুয়োর পাড়ে গেলেন, তখন সেখানে কোনো গর্ত ছিল না। মাটি একেবারে সমান, যেন কিছুক্ষণ আগের সেই দৃশ্যটা ছিল আরমানের মনের ভুল। কিন্তু মেজো চাচার সেই রূপোর আংটিটা? আরমান নিচে তাকিয়ে দেখলেন আংটিটা এখন তার নিজের পায়ের কাছে পড়ে আছে। আর আংটির ভেতর থেকে তখনও মেজো চাচার কণ্ঠের এক ক্ষীণ আর্তনাদ ভেসে আসছে, বাঁচাও, আমাকে বের করো। সেই রাতে বড় চাচা নিখোঁজ হয়ে গেলেন। তার ঘর থেকে শুধু পাওয়া গেল এক টুকরো পুরনো কাগজ, যাতে রক্ত দিয়ে লেখা ছিল, পাপের ভাগীদার যে হয় তাকে মাটির নিচেও শান্তি দেওয়া হয় না। আরমান বুঝলেন খেলাটা কেবল শুরু হয়েছে। সেই অদৃশ্য সত্তা যাকে বড় চাচা সেফাতাজ বলে ডেকেছিলেন, সে কেবল বড় চাচাকে নিয়েই ক্ষান্ত হবে না। এই বংশের ওপর নেমে এসেছে এক আদিম অভিশাপ। আরমান বাড়ির পেছনের আমবাগানে তাকিয়ে দেখলেন অন্ধকার ভেদ করে সেই লম্বা হাতওয়ালা ছায়াটা তাকে ইশারা করে ডাকছে, যেন বলছে, পরের বার তোর পালা। বড় চাচার নিখোঁজ হওয়ার পর গ্রাম জুড়ে এক শ্মশান নীরবতা নেমে এলো। পুলিশ এলো, তল্লাশি হলো, কিন্তু কোনো লাভ হলো না। আশ্চর্যের বিষয় হলো, বড় চাচার ঘরের সে রক্ত দিয়ে লেখা কাগজটা আরমান ছাড়া আর কেউ দেখতে পায়নি। অন্যদের কাছে ওটা ছিল কেবলই একটা সাদা কাগজ। আরমান বুঝতে পারলেন এই অভিশপ্ত খেলার দর্শক হিসাবে তাকেই বেছে নেওয়া হয়েছে। বড় চাচা নিখোঁজ হওয়ার ঠিক 3 দিন পর গ্রাম প্রান্তে থাকা সেই পুরনো শ্মশান ঘাটের পাশে এক অদ্ভুত মানুষের আবির্ভাব ঘটল। লোকটার নাম গফুর মিস্ত্রি, পেশায় কফিন আর খাটিয়া তৈরির কারিগর। লোকটা কথা বলে না, কিন্তু তার হাতের কাজ নিখুঁত। গফুর মিস্ত্রি এসে সোজা আরমানদের বাড়ির সামনের আম গাছটার নিচে তার দোকান সাজিয়ে বসল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল গফুর কোনো ফরমাস ছাড়াই একটা বিশাল আকৃতির কফিন তৈরি করতে শুরু করেছে। কফিনটার কাঠ সাধারণ কাঠের মতো নয়, ওটা কালচে রঙের এবং গা থেকে অদ্ভুত এক চর্বিযুক্ত গন্ধ বেরোচ্ছে। আরমান যখন গফুর মিস্ত্রির পাশ দিয়ে যাচ্ছিলেন, লোকটা হঠাৎ তার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি দেখে আরমানের মনে হলো লোকটার মুখে দাঁত নেই, বরং কালো মাড়ি থেকে ছোট ছোট পেরেকের মতো কিছু একটা বেরিয়ে আছে। গফুর বিড়বিড় করে বলল, মাপ ঠিক আছে তো খোকা? যার জন্য বানাচ্ছি তার দেহটা খুব লম্বা হয়ে গেছে ইদানিং। আরমান থমকে দাঁড়ালেন। তিনি জানতেন বড় চাচা অনেক লম্বা ছিলেন। তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, আপনি কার কথা বলছেন? এখানে কে মারা গেছে? গফুর উত্তর দিল না, শুধু হাতুড়ি দিয়ে কফিনের গায়ে একটা পেরেক ঠুকল। সেই শব্দের সাথে সাথে আরমান অনুভব করল তার নিজের বুকে এক তীব্র ব্যথা, যেন পেরেকটা কফিনে নয়, তার হৃৎপিণ্ডে বিঁধেছে। সেই রাতে আরমান আবার সেই ফিসফিসানি শুনতে পেলেন, তবে এবার সেটা ঘর থেকে নয়, বাইরে থেকে আসছিল। জানালার পর্দা সরিয়ে তিনি দেখলেন উঠানের মাঝখানে সেই অসম্পূর্ণ কফিনটা রাখা আছে, আর কফিনের ভেতরে কেউ একজন শুয়ে আছে। চাঁদের আলোয় আরমান দেখল কফিনের ভেতর থেকে দুটো লম্বা পা বেরিয়ে আছে। পা দুটো ঠিক মেজো চাচার মতো, কিন্তু চামড়াগুলো নীলচে হয়ে গেছে। আরমান দরজা খুলে উঠানে নামল। সে চাইছিল এই ভয়কে জয় করতে। কফিনের কাছে যেতেই দেখল ভেতরটা খালি, কিন্তু কফিনের তলানিতে পড়ে আছে এক মুঠো ভিজে মাটি আর বড় চাচার সেই ছেঁড়া পাঞ্জাবির বোতাম।
তখনই পিছন থেকে এক ভারী নিঃশ্বাসের শব্দ পেলেন তিনি। ফিরে তাকিয়ে দেখলেন গফুর মিস্ত্রি দাঁড়িয়ে আছে, তার হাতে একটি পুরনো লণ্ঠন। গফুর বলল, সেফাতাজ যাকে ছোঁয় তার লাশ এই মাটিতে পচে না। সেফাতাজ তাকে নিজের পাহারাদার বানিয়ে নেয়। তোমার চাচা এখন পাহারাদার। সে এখন রাতের বেলা ওই কুয়োর মুখে দাঁড়িয়ে থাকে। আরমান কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, সেফাতাজ আসলে কে? সে আমাদের পেছনে কেন লেগেছে? গফুর লণ্ঠনটা আরমানের মুখের সামনে আনলো। আগুনের আলোয় গফুরের চেহারাটা বদলে যেতে শুরু করলো। তার চামড়া কুঁচকে গিয়ে ছালের মতো ঝরে পড়ছে। গফুর বলল, তোমার পূর্বপুরুষরা এই জমিতে যখন প্রথম এসেছিল তারা একা আসেনি, তারা সাথে করে এক অন্ধকারকে নিয়ে এসেছিল। মেজ চাচা আর বড় চাচা তো উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য হলো এই বংশের শেষ রক্ত। কথাটা শেষ হওয়ার সাথে সাথে গফুর মিস্ত্রি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আরমান একা উঠোনে দাঁড়িয়ে রইল। হঠাৎ সে খেয়াল করল বাড়ির পেছনের সেই ভরাট করা কুয়ো থেকে একটা ধোঁয়াটে ছায়া বেরিয়ে আসছে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। ওটা বড় চাচা, কিন্তু তার মাথাটা ঘাড়ের ওপর উল্টো করে বসানো। বড় চাচা কথা বললেন না, শুধু তার ডান হাতটা আরমানের দিকে বাড়িয়ে দিলেন। সেই হাতের নখগুলো ইঞ্চি তিনেক লম্বা হয়ে আছে। আরমান দেখল চাচার হাতের তালুতে খোদাই করে লেখা আছে সেফাতাজ। চাচা ইশারায় আরমানকে বাড়ির ভেতরে যেতে বললেন। আরমান যখন নিজের ঘরের দিকে দৌড়াচ্ছিল, সে অনুভব করল তার পেছনে কেবল একজন নয়, বরং অসংখ্য ছায়া ধাওয়া করছে। নিজের ঘরে ঢুকে আরমান যখন দরজা বন্ধ করলেন, তখন তিনি দেখলেন বিছানার মাঝখানে গফুর মিস্ত্রির বানানো সেই কালো কফিনটা রাখা, আর কফিনের ঢাকনায় স্পষ্টভাবে তার নিজের নাম লেখা, আরমান। মাঝরাতে আরমান যখন ঘামতে ঘামতে জেগে উঠল, সে দেখল তার ঘরের দেওয়ালগুলো যেন রক্তবর্ণ ধারণ করেছে। প্রতিটি দেওয়াল থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হাত বেরিয়ে আসছে তাকে ধরার জন্য। কানের কাছে সেই আদিম কণ্ঠস্বরটা আবার গর্জে উঠল, আমলনামা পূর্ণ হয়েছে আরমান, এবার হিসাব দেওয়ার পালা। নিজের নাম লেখা কফিনটার সামনে আরমান যখন পাথর হয়ে দাঁড়িয়েছিল, তখন সারা ঘর এক অসহ্য ঠান্ডা বাতাসে ভরে গেল। দেয়াল থেকে বেরিয়ে আসা সেই ক্ষুদ্র হাতগুলো নাড়াচাড়া শুরু করেছে। আরমান লক্ষ্য করল হাতগুলো যেন দেয়ালের ওপাশ থেকে কাউকে টেনে বের করার চেষ্টা করছে। হঠাৎ কফিনের ঢাকনাটা ধীর গতিতে খুলতে শুরু করলো। ভেতর থেকে কোনো মানুষের বদলে বেরিয়ে এলো কালো ধোঁয়ার মতো এক কুয়াশা। সেই কুয়াশা মুহূর্তেই ঘরের সিলিংয়ে গিয়ে জমাট বাঁধল। ঠিক তখনই আরমানের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বড় চাচার নাম, কিন্তু বড় চাচা তো নিখোঁজ। আরমান কাঁপতে কাঁপতে ফোনটা ধরল। ওপাশ থেকে কোনো মানুষের কথা শোনা গেল না, শুধু অনেকগুলো ভারী পাথরের ঘর্ষণের মতো শব্দ হতে লাগলো। তারপর খুব ক্ষীণভাবে মেজ চাচার কণ্ঠস্বর ভেসে এলো, আরমান, কুয়োর ভেতরে একটা আয়না আছে, ওটা ভাঙতে হবে, ওটা না ভাঙলে কেউ মুক্তি পাবে না। কথাটা শেষ হওয়ার আগেই ফোনের ওপাশ থেকে এক বিকট চিৎকার শোনা গেল, যেন কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। আরমান ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন। তিনি বুঝতে পারলেন গফুর মিস্ত্রি বা বড় চাচা সবই আসলে সেই অদৃশ্য সত্তা, সেফাতাজের হাতের পুতুল। এই বাড়ির পরতে পরতে যে পাপ জমে আছে, সেই পাপই আজ প্রাণ পেয়ে তাদের গিলে খেতে আসছে। আরমান ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিচের তলায় নামল। তার গন্তব্য বাড়ির পেছনের সেই ভরাট করা কুয়ো।
হাতে একটা কোদাল নিয়ে সে যখন কুয়োর পাড়ে পৌঁছালো, দেখলো সেখানে আগে থেকেই কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটার পরনে বড় চাচার সেই রক্তমাখা পাঞ্জাবি, কিন্তু শরীরটা কুঁজো হয়ে মাটির সাথে মিশে আছে। আরমান টর্চের আলো ফেলতেই দেখলো ওটা বড় চাচা নয়, বরং গফুর মিস্ত্রি। গফুর তখন পাগলদের মতো 2 হাত দিয়ে কুয়োর মাটি খুঁড়ছে, আর সেই মাটি নিজের মুখে পুড়ছে। মিস্ত্রি সাহেব, কি করছেন আপনি? আরমান চিৎকার করে উঠল। গফুর মিস্ত্রি ফিরে তাকালো। তার চোখের মণি দুটো এখন পুরোপুরি সাদা। সে মুখ ভর্তি মাটি নিয়ে হাসল। মাটি খুব মিষ্টি রে খোকা, তোর পূর্বপুরুষরাই মাটির নিচেই তো জ্যান্ত মানুষকে পুঁতে দিয়েছিল। তুই কি ভেবেছিস তোর চাচারাই প্রথম অপরাধী? না, এই বংশের গোড়া থেকেই খুনের রক্ত লেগে আছে। গফুরের কথা শেষ হতেই চারপাশ থেকে একটা অদ্ভুত কম্পন শুরু হলো। মাটির নিচ থেকে যেন শত শত মানুষের কান্নার আওয়াজ আসতে লাগলো। আরমান কোদাল দিয়ে মাটিতে কোপ দিতে শুরু করলেন। মাটি যেন আজ পাথর হয়ে গেছে, কিন্তু মেজো চাচার সেই আংটির তেজ তাকে শক্তি দিচ্ছিল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর কোদালের মাথায় শক্ত কিছু একটা লাগার শব্দ হলো। টুং। আরমান হাত দিয়ে মাটি সরালো। বেরিয়ে এলো একটি কারুকার্য খচিত পুরনো আয়না। আয়নার ফ্রেমটা মানুষের হাড় দিয়ে তৈরি বলে মনে হচ্ছিল। আয়নার ভেতরে তাকাতে আরমানের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আয়নার প্রতিবিম্বে তিনি নিজেকে দেখছেন না, দেখছেন বড় চাচাকে। বড় চাচা এক অন্ধকার ঘরে লোহার শিকল দিয়ে বাঁধা, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই লম্বা হাতওয়ালা ছায়া, সেফাতাজ। সেফাতাজ আয়নার ভেতর থেকে আরমানের দিকে তাকালো। তার সেই গর্ত মতো চোখ থেকে এবার আগুনের বদলে কালো পানি গড়িয়ে পড়ছে। সেফাতাজ হাত বাড়িয়ে আয়নার গ্লাসটা ভেতর থেকে স্পর্শ করলো। সাথে সাথে আরমানের মনে হলো তার নিজের শরীরের চামড়া কেউ টেনে ছিঁড়ে ফেলছে। ব্যথায় কুঁকড়ে গিয়েও আরমান কোদালটা উঁচিয়ে ধরলেন আয়নাটা ভাঙার জন্য। কিন্তু তখনই গফুর মিস্ত্রি পেছন থেকে আরমানের গলা টিপে ধরল। গফুরের শক্তি যেন কোনো পশুর মতো। সে আরমানকে মাটির দিকে চেপে ধরে বলতে লাগলো, আয়না ভাঙলে তুইও শেষ হয়ে যাবি। এই আয়না তোর আত্মার প্রতিচ্ছবি, তোর পূর্বপুরুষের করা সব পাপের সাক্ষী এই কাঁচ। আরমান দেখলো আয়নার ভেতরে বড় চাচার চেহারা বদলে গিয়ে এখন তার নিজের চেহারা ধারণ করেছে। আয়নার ভেতরে আরমান রক্তাক্ত অবস্থায় কাঁদছে আর বলছে, মেরে ফেলো আমাকে, আমাদের শেষ করে দাও। ঠিক সেই মুহূর্তে আরমানের অনুভব হলো তার পকেটে থাকা মেজো চাচার সেই রূপোর আংটিটা আগুনের মতো গরম হয়ে উঠেছে। সে আংটিটা মুঠো করে ধরে গফুরের মুখে এক ঘুষি মারল। গফুর ছিটকে কুয়োর গর্তে গিয়ে পড়ল। আরমান কালক্ষেপণ না করে কোদালের পুরো শক্তি দিয়ে আয়নাটার ঠিক মাঝখানে আঘাত করল। এক বিকট শব্দে আয়নাটা চুরমার হয়ে গেল। সাথে সাথে পুরো গ্রাম এক তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল। সেই অন্ধকার ছায়াটা আকাশ ফাটানো আর্তনাদ করে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু আয়না ভাঙার সাথে সাথেই আরমান দেখল তার নিজের হাতের তালু থেকে রক্ত বেরোচ্ছে। প্রতিটি কাচের টুকরোয় তার জীবনের এক একটি অন্ধকার স্মৃতি ভেসে উঠেছে। ধোঁয়ার ধুলো কমলে আরমান দেখল কুয়োর পাড়ে কেউ নেই। গফুর মিস্ত্রি নেই, বড় চাচাও নেই। শুধু কুয়োর গভীর গর্ত থেকে একটা পুরনো কফিন ধীরে ধীরে উপরে উঠে আসছে। আরমান দেখল কফিনটা পুরোপুরি বন্ধ, কিন্তু ভেতরে থেকে কেউ একজন নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। আরমান কাঁপতে কাঁপতে কফিনের ঢাকনাটা একটু সরাতেই দেখল ভেতরে কেউ নেই, শুধু একটা ডায়েরি পড়ে আছে, যার মলাটে লেখা আমুলনামার শেষ খণ্ড।
তখনই পেছন থেকে বড় চাচার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তুই কি ভেবেছিস আয়না ভাঙলেই সব শেষ? আসল পাপ তো তোর রক্তের ভেতরে আরমান। আরমান ফিরে তাকিয়ে দেখলো বড় চাচা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার ছায়াটা মাটিতে নেই। তার বদলে মাটির ওপরে এক দীর্ঘ ভয়ঙ্কর ছায়া পড়ে আছে, যা ধীরে ধীরে আরমানের দিকে এগিয়ে আসছে। বড় চাচার ছায়াহীন দেহটা যখন আরমানের দিকে এগিয়ে আসছিল, তখন আরমান বুঝতে পারল যে সত্তাটি তার সামনে দাঁড়িয়ে আছে সেটি আর তার পরিচিত চাচা নয়। রক্ত মাংসের আবরণে এটি এক অন্য কিছু। আরমানের পায়ের নিচের মাটি যেন ক্রমশ তরল হয়ে যাচ্ছে। সে নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। সেই কুৎসিত ছায়াটা যখন আরমানের পায়ের ছায়াকে স্পর্শ করলো, তখন আরমান অনুভব করলো তার শরীর থেকে সমস্ত প্রাণ শক্তি শুষে নেওয়া হচ্ছে। চাচা বা চাচার রূপধারী সেই সত্তাটি বিদ্রূপের হাসি হাসল। তার চোয়ালটা অস্বাভাবিকভাবে ঝুলে গেছে। সে বলল, আয়না ভেঙেছিস ঠিকই, কিন্তু আয়নার ভেতরে বন্দি থাকা আমাদের আদি পুরুষদের মুক্তি দিয়ে দিয়েছিস আরমান। এই জমিটা কোনো সাধারণ জমি ছিল না, এটি ছিল এক প্রাচীন নরবলির স্থান। তোর পরদাদা এই সম্পত্তির জন্য নিজের আপন ভাইকে এখানে জীবন্ত কবর দিয়েছিল। সেই দিন থেকেই সেফাতাজ আমাদের বংশের আমলনামা লিখতে শুরু করেছে। আরমান কাঁপতে কাঁপতে সেই কফিন থেকে পাওয়া ডায়েরিটা বুকের সাথে চেপে ধরল। ডায়েরিটা যেন অদ্ভুত এক উষ্ণতা ছড়াচ্ছে। সে খেয়াল করল বড় চাচার শরীরটা এখন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর তার ভেতরের হাড়গোড়গুলো দেখা যাচ্ছে। কিন্তু সেই হাড়গোড়গুলো সাদা নয়, বরং কুচকুচে কালো। প্রতিটি হাড়ের গায়ে খোদাই করে লেখা রয়েছে এক একটি অপরাধের ইতিহাস। হঠাৎ সে আদিম গম্ভীর কণ্ঠস্বরটি আবার গম গম করে উঠল। তবে এবার সেটি আকাশ থেকে নয়, বরং আরমানের নিজের ভেতর থেকে আসছে বলে মনে হলো। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়। ঠিক সেই মুহূর্তে বাড়ির চারিদিকের আম গাছগুলো থেকে শত শত বাদুড় একসাথে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। আরমান দেখল কুয়োর গভীর থেকে মেজো চাচা উঠে আসছেন, কিন্তু তার অর্ধেক শরীর পচে গলে গেছে, যেন অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মেজো চাচা কোনো কথা না বলে বড় চাচার দিকে এগিয়ে গেলেন। দুই ভাই যখন একে অপরের মুখোমুখি হলো, তখন তাদের মাঝখানে এক তীব্র আগুনের কুণ্ডলী তৈরি হলো। আরমান ডায়েরিটা খোলার চেষ্টা করলো। প্রথম পাতা উল্টোতেই দেখলো সেখানে কোনো লেখা নেই, শুধু একটা মানুষের মানচিত্র আঁকা, আর সেই মানচিত্রের ঠিক হৃৎপিণ্ডের জায়গায় আরমানের নিজের ছবি লাগানো। ছবির নিচে ছোট করে লেখা, শেষ উৎসর্গ। আরমান বুঝতে পারল সেফাতাজ আসলে কোনো দানব নয়, সে হলো এই বংশের কর্মফলের এক বিচারক। সে ততক্ষণ থামবে না যতক্ষণ না এই রক্তের শেষ উত্তরসূরিকে সে নিজের সাম্রাজ্যে টেনে নিচ্ছে। গফুর মিস্ত্রি, যাকে আরমান কুয়োর গর্তে ছিটকে ফেলে দিয়েছিল, সে হঠাৎ আবার কুয়োর কিনারে উঠে এলো। তবে এবার তার চেহারায় কোনো আতঙ্ক নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। গফুর বলল, আরমান, তুই যদি এই চক্র ভাঙতে চাস, তবে তোকে একটা কাজ করতে হবে। তোকে নিজের ছায়াকে বিসর্জন দিতে হবে। যে নিজের ছায়া হারায়, সেফাতাজ তাকে আর দেখতে পায় না। কিন্তু মনে রাখিস, ছায়াহীন মানুষ কোনোদিন আলোর মুখ দেখতে পারে না। আরমান বিভ্রান্ত হয়ে পড়ল। ছায়া বিসর্জন দেওয়া মানে কি? সে দেখল বড় চাচা এবং মেজো চাচার সেই ছায়াহীন দেহ দুটো এখন একে অপরের সাথে মিশে গিয়ে এক বিশাল দানবীয় অবয়ব ধারণ করেছে। সেই অবয়বটি এখন আরমানের দিকে হাত বাড়িয়েছে, তার নখগুলো তলোয়ারের মতো ধারালো। আরমান লক্ষ্য করল উঠোনের এক কোণায় মেজো চাচার সেই রূপোর আংটিটা পড়ে থেকে এক নীলচে আলো বিকিরণ করছে।
সে ডায়েরিটা এক হাতে ধরে অন্য হাতে আংটিটা কুড়িয়ে নিল। আংটিটা স্পর্শ করতেই আরমানের চোখের সামনে অতীতের এক দৃশ্য ভেসে উঠল। সে দেখল তার পরদাদা কিভাবে এই কুয়োর সামনে দাঁড়িয়ে এক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। সেই মানুষের শেষ আর্তনাদ আরমানকে এক নতুন শক্তির যোগান দিল। সে ডায়েরির সেই মানচিত্রের ওপর আংটিটা চেপে ধরল। সাথে সাথে ডায়েরি থেকে এক সাদা ধোঁয়া বেরিয়ে পুরো উঠোন ঢেকে ফেলল। সেই ধোঁয়ার ভেতর থেকে হাজার হাজার মানুষের কণ্ঠস্বর একসাথে ডুকরে কেঁদে উঠল। আরমান অনুভব করল তার নিজের ছায়াটা পায়ের নিচ থেকে আলাদা হয়ে কুয়োর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এক অসহ্য যন্ত্রণায় আরমান চিৎকার করে উঠল। মনে হলো তার শরীরের অর্ধেক অংশ কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যখন ধোঁয়া পরিষ্কার হলো, আরমান দেখল বড় চাচা, মেজ চাচা এবং গফুর মিস্ত্রি সবাই অদৃশ্য হয়ে গেছেন। কুয়োটা এখন পুরোপুরি ভরাট, কিন্তু তার উপর গজিয়ে উঠেছে রক্তবর্ণের কিছু ফুল। আরমান নিজের পায়ের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। প্রখর চাঁদের আলোতেও মাটির ওপর তার কোনো ছায়া পড়ছে না। সে একা দাঁড়িয়ে আছে সেই শ্মশান সম নিস্তব্ধ বাড়িতে। কিন্তু ভয়টা কাটল না, কারণ সে শুনতে পেল ভরাট করা কুয়োর নিচ থেকে কেউ একজন খুব মৃদু স্বরে তাকে ডাকছে। সেই কণ্ঠস্বরটি আর কারণ নয়, স্বয়ং আরমানের। যেন মাটির নিচে আরও একজন আরমান বন্দী হয়ে আছে। ডায়েরির শেষ পাতায় একটি বাক্য ফুটে উঠল, ছায়াবিহীন দেহ কেবলই একটি খাঁচা, আসল আত্মা এখন সেফাতাজের বন্দী। আরমান বুঝতে পারল সে বেঁচে গেলেও আসলে হেরে গেছে। এই পৈতৃক ঋণের বোঝা তাকে আমৃত্যু বয়ে বেড়াতে হবে এক জ্যান্ত লাশ হয়ে। নিজের ছায়াহীন অস্তিত্বের দিকে তাকিয়ে আরমান এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। জগতের সব আলো যেন তাকে এড়িয়ে চলে যাচ্ছে। সে বেঁচে আছে, কিন্তু অস্তিত্বের কোনো প্রমাণ মাটির ওপর নেই। সেই রাতে আরমানদের বাড়ির বাতাস বদলে গেল। চারিপাশের দেয়ালে জমে থাকা সেই লোনা ধরা নোনাগুলো যেন মানুষের হাহাকারে রূপান্তরিত হলো। আরমান বুঝতে পারল সেফাতাজ তাকে মুক্তি দেয়নি, বরং এক অনন্ত বন্দিশালায় পাঠিয়ে দিয়েছে। সে হাতে থাকা সেই রহস্যময় ডায়েরিটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় সে নিজের পায়ের কোনো শব্দ শুনতে পেল না, যেন সে বাতাসের চেয়েও হালকা হয়ে গেছে। বরং চাচার ঘরের সামনে আসতেই দেখল দরজাটা হা হয়ে খোলা। ঘরের ভেতর থেকে এক প্রাচীন ধূপের গন্ধ ভেসে আসছে। আরমান ভেতরে ঢুকে দেখল ঘরের মাঝখানে বড় চাচা, মেজ চাচা এবং গফুর মিস্ত্রি গোল হয়ে বসে আছে। তাদের কারোরই চোখ নেই, শুধু চোখের কোটর দিয়ে গড়িয়ে পড়ছে ঘন কালো তরল। তাদের মাঝখানে রাখা সেই কফিনটা, যার উপর আরমানের নাম লেখা ছিল। তারা বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ছে। আরমান কাছে যেতেই গফুর মিস্ত্রি মাথা না ঘুরিয়েই বলে উঠল, এসেছিস? তোর আসল সত্তা তো কফিনের ভেতরেই ছিল আরমান। ছায়া ছাড়া মানুষ তো আধ্যাত্মিক মৃতদেহ। আয়, নিজের শেষটা দেখে যা। আরমান কফিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল। ভেতরে তাকাতেই তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কফিনের ভেতর কোনো লাশ নেই, বরং একটি আয়না রাখা। সেই আয়নায় আরমান দেখতে পেল তার নিজের আত্মাকে, যেটা যন্ত্রণায় ছটফট করছে আর শিকল দিয়ে বাঁধা রয়েছে এক বিশাল অন্ধকার গুহায়। সেই গুহার পাহারাদার হিসাবে দাঁড়িয়ে আছে সেফাতাজ। হঠাৎ সেফাতাজ আয়নার ভেতর থেকে আরমানের দিকে সরাসরি তাকিয়ে কথা বলে উঠল। তার কণ্ঠস্বর যেন বজ্রপাতের মতো চারিদিকে প্রতিধ্বনিত হলো, পাপের ডায়েরি কখনো শেষ হয় না আরমান।
তোর পূর্বপুরুষরা এই জমিতে যে বিষ পুঁতেছিল তার ফসল তোকেই কাটতে হবে। তুই ছায়া বিসর্জন দিয়েছিস, কিন্তু তোর রক্ত তো এই মাটির ঋণী। আরমান বুঝতে পারল আংটি বা ডায়েরি দিয়ে এই আদিম শক্তির বিচার করা সম্ভব নয়। একমাত্র প্রায়শ্চিত্তই পারে এই চক্র ভাঙতে। সে ডায়েরির সেই শেষ পাতাটা ছিঁড়ে ফেলল এবং মেজ চাচার সেই রূপোর আংটিটা কফিনের ভেতরের আয়নার উপর রাখল। সাথে সাথে ঘরের আলমারি, পালঙ্ক আর দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো। বড় চাচার মেজ চাচার অবয়বগুলো বাতাসের সাথে ধুলো হয়ে মিশে যেতে লাগলো। আরমান চিৎকার করে বলল, যদি রক্তই শোধ করতে হয় তবে এই বংশের শেষ চিহ্ন হিসেবে আমি নিজেকেই উৎসর্গ করলাম। কিন্তু এই অভিশাপ যেন এখানে শেষ হয়। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কুয়ো থেকে এক প্রবল জলোচ্ছ্বাস বেরিয়ে এলো। অদ্ভুত ব্যাপার হলো, সেই পানি ছিল লাল রঙের, একেবারে টাটকা রক্তের মতো। সেই রক্তে ভেসে গেল পুরো বাড়ি। আরমান দেখল তার শরীরটা ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে, তার হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছে না, বরং এক অদ্ভুত শান্তি তাকে আচ্ছন্ন করল। সকালবেলা যখন গ্রামের মানুষ আরমানদের বাড়িতে এলো, তারা দেখল পুরো বাড়িটা যেন এক রাতেই 100 বছরের পুরনো হয়ে গেছে। বাড়ির দেওয়াল জুড়ে লতাপাতা আর শ্যাওলা জমে গেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো বাড়ির পেছনে সেই কুয়োর কোনো অস্তিত্ব নেই। সেখানে এখন এক বিশাল বটের গাছ দাঁড়িয়ে আছে। আরমানকে আর কোথাও পাওয়া যায়নি, শুধু সেই বটগাছের নিচে পড়েছিল একটি পুরনো ছেঁড়া ডায়েরি। গ্রামের একজন সাহস করে ডায়েরিটা তুলে প্রথম পাতা খুলল। সেখানে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা ছিল, ছায়া কখনো মিথ্যা বলে না, আপনার কৃতকর্ম আপনার সাথেই যাবে। সেই ডায়েরিটা আর কারো কাছে না, আমার নিজের দাদার কাছেই আছে। তিনি মাঝে মাঝে সেই ডায়েরিটা খুলে আমাকে এই গল্পটা শোনান। তবে গ্রামের লোক বলে আজও নাকি গভীর রাতে সেই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লোকে শুনতে পায় এক যুবকের আর্তনাদ। কেউ কেউ বলে তারা দেখেছে একটি ছায়াহীন অবয়ব কুয়োর জায়গায় দাঁড়িয়ে ডায়েরি লিখছে। পাপের আমলনামা হয়তো এভাবেই চলতেই থাকে, এক প্রজন্মের রক্ত থেকে অন্য প্রজন্মে। হিসাব কখনো মেলে না, শুধু নামগুলো বদলে যায়। তো আজকের গল্প এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।